যারা জয়েন করেছো তাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নটরডেম কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, প্রভাষক জীববিজ্ঞান, নটরডেম কলেজ ময়মনসিংহ। তো তোমরা জানো তোমাদের পরীক্ষা হয়েছে একটা, তোমাদের আগেও এই ঘটনা ঘটেছিল যে এক একটা পরীক্ষার পরে সেকশন ওয়াইজ টিচারের পরিবর্তন হয়, টিচারের বদল হয়। তো আমরা এই পরবর্তী পরীক্ষা পর্যন্ত তোমাদের এই সেকশন সায়েন্স, তোমাদের এই সেকশন হচ্ছে সায়েন্স 2। এই সায়েন্স 2 ক্লাস আমি নেব। জীববিজ্ঞান প্রথম পত্র আর দ্বিতীয় পত্র, এই দুইটা পত্রের ক্লাসই আমি দেখব। তো যারা জয়েন করেছো তারা একটু বলো তোমাদের পরীক্ষা সম্পর্কে বলো, পরীক্ষা কেমন হয়েছে। আমি কিন্তু কাউকে মিউট করি নাই, তোমরা যে কেউ আনমিউট হয়ে আমার একটু পরীক্ষা সম্পর্কে একটু আইডিয়া দাও। তোমাদের পরীক্ষা সম্পর্কে একটু জানতে চাইতেছি, কি অবস্থা। সজীব মিয়া, সীমান্ত, সাফি, আরো যারা যারা জয়েন করেছো একটু বলো পরীক্ষা সম্পর্কে বলো, কেমন পরীক্ষা দিছো। স্যার ভালো হয়েছে। ভালো হয়েছে, আমরা যেভাবে চাইছি ঠিক এইভাবে কি আনসার করছো। চেষ্টা করছো, কিন্তু খাতা তো মার্কস তো বেশি আসে নাই। আমরা যেরকম ভাবে আশা করি যে তোমরা যেরকম ভাবে আনসার করবা, যেভাবে আনসার করলে ফুল মার্কস পাবা, তো মোটামুটি আমরা আশা হতো। জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন, তোমরা জানো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন স্টুডেন্টটা কেমন। এই জ্ঞান অনুধাবনটাই কিন্তু পরিচিত হওয়া যায়, বোঝা যায়। সংজ্ঞামূলক প্রশ্নগুলো খুব ভালো করে আনসার করবা, কারণ প্রয়োগ উচ্চতর দক্ষতা মোটামুটি একই রকম থাকে, ব্যাখ্যামূলক প্রশ্ন তো। কিন্তু জ্ঞানের সংজ্ঞা বা অনুধাবনের যে বিশ্লেষণটা, এই অংশগুলো কিন্তু ভালো করে দিবা। আর উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে যে বৈশিষ্ট্য ব্যাপারটা হয়, তথ্যর কিন্তু খুব অভাব। তথ্যগুলো কিন্তু আমরা মূলত পাই না। যে অংশগুলো তোমাদের আশা করি যে তথ্যগুলো তোমরা দিবা, যে তথ্যের উপর বেস করে আমরা মার্কসগুলো দিব, এই তথ্যের খুব অভাব। তথ্যগুলো হয়তো তোমাদের অলংকারের মতো কাজ করে, তোমরা জানো, কিন্তু ওরকম ভাবে আসে নাই। আরেকটা জিনিস হচ্ছে, তোমরাও বুঝছো যে জিনিসটা, এটা হইতেছে একই টাইপের লেখা। হ্যাঁ, একই টাইপের, মনে হয় যে একই উত্তর তোমরা সবাই আনসার করছো। এই অংশগুলো কিন্তু আশা করি নাই। যাই হোক, আমরা যে অংশ পর্যন্ত পড়ছিলাম, আমাদের আগে বন্ধের আগ পর্যন্ত আমাদের সিলেবাসে যেটুকু পড়া হয়েছে, আমরা এর পরে থেকে পড়াটা কন্টিনিউ করবো। আমরা পড়তেছিলাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। বোর্ডের মধ্যে দেখো আমি লেখা রাখছি, আমরা যে অংশ পর্যন্ত পড়ছি এর পরের থেকে আলোচনা করব। তো অনেকদিন পরে ক্লাস, আমার একটা আইডিয়া দাও আমরা কোন পর্যন্ত পড়ছিলাম। সজীব মিয়া, একটু বলো আমাদের এই অধ্যায় কোন পর্যন্ত পড়া হয়েছিল। সীমান্ত, তোমাদের কিন্তু কাউকে আমরা মিউট করি নাই, আমার একটা আইডিয়া দাও আমাদের পড়াটা কোন পর্যন্ত হয়েছিল। মনে পড়তেছে না স্যার, আপনি পড়েন কি, এই অবস্থা কেন। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের। আমি যেখান থেকে বোর্ডে লিখছি, আমার এখান থেকে আমি পড়া শুরু করতেছি। আমরা পড়া শুরু করব আজকে কোঅর্ডিনেট অংশ থেকে। কোঅর্ডিনেট পর্ব থেকে আমরা আজকে পড়া শুরু করব, CHORDATA। এই কোঅর্ডিনেট পর্ব থেকে আমরা আজকে মূলত পড়াটা শুরু করতেছি। তো আমরা প্রাণী জগতের পর্বগুলো পড়তেছিলাম। আমরা প্রাণী জগতের 9টা পর্ব আছে আমরা জানি। এই 9টা পর্ব থেকে আমরা মনে করো আজকে শুরু করতেছি 9 নাম্বার পর্ব থেকে। এই 9 নাম্বার পর্বটার নামই হচ্ছে কোঅর্ডিনেট পর্ব, এবং পরবর্তীতে আমরা এই কোঅর্ডিনেট পর্বের শ্রেণী থেকে পড়া শুরু করতেছি। এবং তোমরা খুব ভালো করে মনে রাখবা যে আমাদের পরবর্তী অর্থাৎ রাউন্ড 4 এর যে কুইজ পরীক্ষা, এটা কিন্তু এই অধ্যায়ের উপরে হবে। অর্থাৎ সামনে যে 27 তারিখ যে পরীক্ষাটা, তোমরা খুব ভালো করে মনে রাখবা যে এখান থেকে কিন্তু আমরা কুইজ পরীক্ষার প্রশ্নগুলো সাজাবো আর কি। যাই হোক, আমরা কোঅর্ডিনেটর পর্ব থেকে শুরু করতেছি। কোঅর্ডিনেটর আমরা প্রথম শুরু করতেছি তার শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে। কোঅর্ডিনেটর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা এইভাবে শুরু করব
তো এখানে যে আমি বৈশিষ্ট্যগুলো লিখতেছি এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মনে রাখবা এবং আমি যেভাবে বলতেছি এইভাবে বৈশিষ্ট্যগুলো দেওয়ার চেষ্টা করবা। প্রথম বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এভাবে লিখবো, ধারাবাহিকভাবে লিখবো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নটকট। নটকট আমরা জানি কর্ডটা হচ্ছে প্রাণী জগতের 9 নাম্বার পর্ব, আর এই 9 নাম্বার পর্বের আমরা বৈশিষ্ট্যগুলো দেখতেছি এবং আমি যে সিকোয়েন্সে এখানে পর্ব বৈশিষ্ট্যগুলো আমরা দিব এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা এভাবে আনসার করার চেষ্টা করবা। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার নটকট। নটকট এখানে দেখো একটা মডেল প্রাণীর আমি একটা ছবি রেখে দিচ্ছি, কর্ডটা পর্বের একটা মডেল প্রাণী। এই মডেল প্রাণীর মধ্যে আমরা কি দেখতেছি, তার নটকটটা দেখতেছি। দেখো এই মাঝ বরাবর যে কালো যে অংশটা এটাকে আমরা বলতেছি নটকট। তাহলে আমরা এভাবে বলতে পারি পৃষ্ঠ মধ্য রেখা বরাবর নিরেট এই নটকট বিদ্যমান। নিরেট মানে আমরা কি বুঝতেছি, এখানে কোনো জায়গা কিন্তু তার ফাঁকা নাই, এখানে সম্পূর্ণ জায়গা ফিল আপ। এমন একটা রড লাইক অর্গান, একটা দণ্ডাকৃতির অংশ, এটাকে বলা হয় নটকট। আর আমরা জানি উন্নত প্রাণীতে এই নটকটটা কিসে পরিণত হয়ে যায়, এটা মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে বৈশিষ্ট্য শুরু করতেছি, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নিরেট নটকট বিদ্যমান। দ্বিতীয় বৈশিষ্ট্য নার্ভকট। এখানে আমরা চিত্রের মধ্যে দেখতেছি নটকটের উপরে আমরা আরেকটা দণ্ডাকৃতির অংশ এখানে আমি বার করে রাখছি, এই অংশের নাম হইতেছে নার্ভকট। এটাকে আমরা বাংলায় বলি স্নায়ু রজ্জু। তাহলে আমরা এভাবে বলতে পারি নটকটের উপর, নটকটের ঠিক উপরে ফাঁপা। আগেটা ছিল কেমন, আগেটা ছিল নিরেট, আর এটা হইতেছে ফাঁপা নার্ভকট বিদ্যমান। আর উন্নত প্রাণীতে ইভেন আমাদের ক্ষেত্র এই নার্ভকটটা কিসে পরিণত হয়েছে, এটা সুষুম্না কাণ্ডে পরিণত হয়েছে। পিছনের দিকের অংশটার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড, আর সামনের দিকে এটা তৈরি হয় মস্তিষ্ক। উন্নত প্রাণীটা এটা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে প্রতিস্থাপিত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তৃতীয় বৈশিষ্ট্য গলবিলীয় ফুলকা রন্ধ্র। ফুলকা রন্ধ্র। তো আমরা এইভাবে বৈশিষ্ট্যগুলো দেওয়ার চেষ্টা করব। কর্ডাটা পর্ব পরীক্ষার মধ্যে দেখা যায় যদি দুইটা পর্বের বৈশিষ্ট্য চাই, এর মধ্যে কিন্তু কর্ডাটা পর্ব থাকে, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা পর্ব। এই জন্য আমি যে বৈশিষ্ট্যগুলো যেভাবে লিখে দিতেছি তোমরা ঠিক এইভাবেই মনে রাখবা এবং বইয়ের মধ্যে সিরিয়াল যেভাবে থাকুক তোমরা এই সিরিয়ালে দেওয়ার চেষ্টা করবা। তাহলে কি বলতেছি, এখানে আমরা চিত্রের মধ্যে দেখতেছি এটা তার গলবিল এলাকা। এখানে দেখো বিশেষ কিছু ছিদ্র দেখা যাইতেছে, এটাকে বলা হয় গলবিলীয় ফুলকা রন্ধ্র। তাহলে আমরা বলতে পারি গলবিল এলাকায়, গলবিল এলাকায় কি থাকে, জোড়া। এগুলা জোড়ায় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ আমরা এখানে যে কয়টা আছে মনে করো এখানে 6টা দেখা যাইতেছে ফুলকা রন্ধ্র, তো উল্টা পাশেও দেখা যাবে কয়টা থাকবে, 6টাই থাকবে। গলবিল অঞ্চলে জোড়া গলবিলীয় ফুলকা রন্ধ্র বিদ্যমান। আমরা এইভাবে বৈশিষ্ট্যগুলো লিখে দেব। তাহলে কয়টা বৈশিষ্ট্য, অন্তত 5টা বৈশিষ্ট্য মনে রাখবা। তো এই 3টা হচ্ছে তার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু লাগবেই, দিতেই হবে। চলো আমরা আরো দুই একটা বৈশিষ্ট্য করি। 4 নম্বর বৈশিষ্ট্য। তো দেখো গলবিল অঞ্চলের নিচে একটা ঝালরের মতো একটা অংশ দেখা যাইতেছে, এই নিচে একটা পেশিবহুল একটা খোলা একটা পেশল একটা অংশ দেখা যাইতেছে, এটাকে বলা হয় এন্ডোস্টাইল। আমরা বলতে পারি গলবিলের নিচে এন্ডোস্টাইল বিদ্যমান, একটা ঝালরের মতো অংশ, এটার নাম হচ্ছে এন্ডোস্টাইল, যা উন্নত প্রাণীতে ইভেন আমাদের ক্ষেত্রেও এই এন্ডোস্টাইলটা কিসে পরিণত হয়, এই এন্ডোস্টাইলটা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে। এন্ডোস্টাইল থাকে গলবিলের নিচে, ঝালরের মতো এন্ডোস্টাইল থাকে যা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত। যেমন নিচে চলে গেছে, আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু মনে রাখবা। এন্ডোস্টাইল থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত। পরবর্তীতে 5 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য খুব সহজ একটা বৈশিষ্ট্য, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা কোথায় থাকে, আমরা জানি নন কর্ডেট প্রাণীর ক্ষেত্রে, অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ডটা থাকে তার দেহের পৃষ্ঠ বরাবর, কিন্তু এদের ক্ষেত্রে অর্থাৎ কর্ডেটের ক্ষেত্রে হৃৎপিণ্ড কোথায় থাকে, দেহে অঙ্কীয় ভাগে অবস্থিত, অঙ্কীয় দেশে। নন কর্ডেটের মধ্যে থাকে পৃষ্ঠভাগে, আর কর্ডেটের মধ্যে হৃৎপিণ্ড দেহে অঙ্কীয় দেশে অবস্থিত। তাহলে আমরা এইভাবে 5টা বৈশিষ্ট্য খুব ভালো করে মনে রাখবো।
তাহলে কি কি বলছি বৈশিষ্ট্যগুলো? প্রথম বলছি নটোকর্ড, খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তারপর স্নাককর্ড, গলবিলীয় ফুৎকারন্ধ্র। তারপরে আরো দুটো পয়েন্ট আমরা যদি পড়ি, একটা হচ্ছে এন্ডোস্টাইল, আর একটা হচ্ছে হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ডের অবস্থান। এইভাবে তুমি 5টা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবা। পরীক্ষাতে কিন্তু বারে বারে আসে যে কর্ডাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো। তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। এই কর্ডাটা পরবর্তীতে আমরা যে অংশটা পড়ব, পরীক্ষাতে খুব আসে যে কর্ডাটার শ্রেণীগুলোর বিবরণ। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চেন জায়গা কিন্তু দুটাই, একটা হচ্ছে প্রাণী জগতের পর্ব, এই পর্বগুলোর বিবরণ আসে হয়তোবা, অথবা নয়তো আসে যে এই কর্ডাটা পর্বের যে শ্রেণী, এই শ্রেণীগুলোর বিবরণ দাও। আমাদের সিলেবাসে শুধুমাত্র একটা পর্বরই বিশদ আলোচনা করা হয়েছে, অর্থাৎ শ্রেণী পর্যন্ত তার আলোচনা করা হয়েছে। আর এটা কোন পর্ব? এটাই হচ্ছে কর্ডাটা পর্ব। তাহলে আমরা চলো দেখি কর্ডাটার শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্যটা আমরা যাই। আর যাওয়ার আগে আমরা টোটাল একটু ছকটাতে দেখে আসি যে কর্ডাটার পর্বের প্রাণী টোটাল ছকটা আমরা একটু দেখে আসি। কর্ডাটা তোমরা জানো, তোমাদের বইয়ের মধ্যেও দেখবা যে এইটাকে আমরা কর্ডাটা পর্বের প্রাণীতে আমরা যখন শ্রেণীতে যাব, এই শ্রেণীতে যাওয়ার আগে এখানে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। কয়টা উপপর্ব ভাগ করা হয়েছে? 3টা উপপর্ব, সাবফাইলাম। উপপর্ব 1, উপপর্ব 2, আর হচ্ছে উপপর্ব 3। তো 3টা উপপর্বের নামগুলো আমরা একটু জানি। প্রথম হচ্ছে ইউরোকর্ডাটা। আমরা এদের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বো, কারণ এখান থেকে পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন আসে এবং এমসিকিউ প্রশ্ন আসে। অনেকগুলো এমসিকিউ কিন্তু তোমরা এই অধ্যায় থেকে পাবা, খুব সহজ সহজ এমসিকিউ। আর এই জন্য এদের এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে জানতে হবে। কর্ডাটা একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আর একটা হচ্ছে সেফালোকর্ডাটা। এই নামগুলো কিন্তু তোমার অবশ্যই ইংলিশে লিখতে হবে। এইগুলো কোনো অবস্থাতেই কিন্তু বাংলা লেখা যাবে না, কারণ এগুলো হচ্ছে বিশেষ নাম। কিন্তু এই যে উপপর্ব, এটা আমি বাংলায় লিখছি, এখানে কোনো অসুবিধা নাই, এটা ছিল সাধারণ নাম। কিন্তু এই যে বিশেষ বিশেষ যে নামগুলো, এগুলো অবশ্যই অবশ্যই ইংলিশে লিখতে হবে। আরেকটা হচ্ছে আমরা যে উপপর্বের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ভার্টিব্রেট। তাহলে কর্ডাটা পর্বে আমরা দেখতেছি 3টা উপপর্ব আছে, একটা হলো ইউরোকর্ডাটা, একটা হলো সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রেটা। তো পরবর্তীতে আমরা দেখব এইগুলোর থেকে আবার পরবর্তীতে শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো শ্রেণীতে যাওয়ার আগে চলো আমরা আগে এই উপপর্বের বৈশিষ্ট্যগুলো একটু জানে আসি। প্রথম তাহলে কি আছে? ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা আমরা এখান থেকে পড়া শুরু করতেছি। উপপর্ব সাবফাইলাম 1, এটাকে আমরা বলতেছি কি? ইউরোকর্ডাটা। দেখো এখানে কিছু নমুনা প্রাণী ম্যাকে রাখছে, এই এসসিডিয়া, তারপরে আছে কি ওইকিপিউরা, সেলভা ম্যাক্সিমা, এরা সবাই হইতেছে ইউরোকর্ডাটার এই উপপর্বের প্রাণী। তাহলে এদের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা এই বৈশিষ্ট্যগুলো আগে একটু জানে আসি। ইউরোকর্ডাটা একটা গ্রিক শব্দ, ইউরা শব্দের অর্থ হচ্ছে লেজ, আর কর্ডা শব্দের অর্থ হচ্ছে কর্ড বা রজ্জু। এই দুইটা নাম থেকে ইউরোকর্ডাটা নামকরণ করা হয়েছে। তো এরা হইতেছে সবাই সামুদ্রিক, এবং এদের মধ্যে দেখো ছবিতে যদি আমরা দেখি যে উপরে সাইফনের মতো থাকে। এরা সজোরে পানি সমুদ্রের তলদেশ থেকে সজোরে পানি উৎসারিত করে। পানিগুলো কিন্তু খুব বড় না, সমুদ্রের তলদেশে সাধারণত নিমজ্জিত থাকতে পারে অথবা মুক্তভাবে চলাচল করতে পারে। তারা সজোরে পানি উৎসারিত করে, বের করে দেয়, এই জন্য তাদেরকে আমরা সাগর ফোয়ারা নামে চিনি। তাহলে এদের চেনার আরেকটা বৈশিষ্ট্য হইতেছে এদেরকে আমরা কি বলবো? ওই সাগর ফোয়ারা। কি বলা হয় এদেরকে বলা হয় সাগর ফোয়ারা। আর এদের সংখ্যা, এদের প্রজাতির সংখ্যা কিন্তু খুব বেশি না, মাত্র 300টা প্রজাতি আছে। যাক আমরা এই তথ্যগুলো একটু মনে রাখবো যে সাগর ফোয়ারা কাদেরকে বলা হয়? ইউরোকর্ডাটাকে বলা হয়। তো চলো এদের বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, লার্ভা দশায়। লার্ভা দশায় মানে তাদের অপরিণত দশায় তাদের মধ্যে নটোকর্ড থাকে। নটোকর্ড আমরা আগেই জানছি, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটা দণ্ডের মতো একটা অংশ, এটাকে বলা হয় নটোকর্ড। এই নটোকর্ডটা কই থাকে? লার্ভা দশায় নটোকর্ড লেজে বিদ্যমান।
এবং পরিণত দশায় এগুলো থাকে না। দেখো আমি ছবির মধ্যে আমরা যে ওইকিউপিওরার মধ্যে যেখানে আমরা কিন্তু নটোকর্ডটা দেখতেছি, এটা কোন অঞ্চলে থাকে? তার লেজের মধ্যে থাকে। এছাড়া সেলফা ম্যাক্সিমার মধ্যে আমরা কিন্তু এই যে দেখতেছি একটা ঝুলন্ত অবস্থা, এটাই কিন্তু তার নটোকর্ড। তাহলে আমরা এটা বলতেছি লার্ভা দশায় নটোকর্ড লেজে থাকে এবং পরিণত দশায় অনুপস্থিত। আমরা আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি, এদের বডিটা হচ্ছে, এদের দেহটা হচ্ছে সাধারণত পরিণত দশায় উদ্ভিদের মতো। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে লার্ভা দশা মুক্ত শাবক। লার্ভা দশা মানে তাদের অপরিণত দশায় তারা মুক্তভাবে সন্তরণশীল, যারা চলাফেরা করতে পারে। লার্ভা দশা মুক্ত শাবক ও পরিণত দশায় নিশ্চল, স্থির, নিমজ্জিত, পানি তলদেশে নিমজ্জিত থাকে এবং কোনো শক্ত একটা অবলম্বনে তার বডিটা আটকা থাকে। আমি যেভাবে বৈশিষ্ট্যগুলো বলতেছি তোমরা বৈশিষ্ট্যগুলো এভাবে খাতায় উঠায় নেবা এবং এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মনে রাখবা। পরীক্ষায় যদি আসে আইডেন্টিফাইং ক্যারেক্টার বা শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে এই বৈশিষ্ট্যগুলো দেওয়ার চেষ্টা করবা। অন্য বৈশিষ্ট্য দিলে কিন্তু হবে না। আমাদের বইয়ে দেখবো অনেক বৈশিষ্ট্য আছে। পর্ব যখন আমরা পড়তে যাব দেখবো পর্বর মধ্যে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো অন্যান্য প্রাণীতেও থাকে, কিন্তু এইগুলো হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। এইগুলো হচ্ছে এই পর্বের জন্য ইউনিক, শুধুমাত্র এই পর্বের জন্যই থাকবে এই বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো আমরা খুব ভালো করে মুখস্থ করব। তাহলে আমরা কি বলছি, তাদের দুইটা বৈশিষ্ট্য, নটোকর্ড লেজে থাকে এবং পরিণত দশায় তারা কেমন নিশ্চল, স্থির, নিমজ্জিত এবং জলাশয়ের তলদেশে আটকা থাকে। আমরা দুইটা বৈশিষ্ট্য জানলাম। তৃতীয় বৈশিষ্ট্য, এই তৃতীয় বৈশিষ্ট্য উপরের দিকে লিখে দিতেছি, নিচে যেহেতু জায়গা নাই। তৃতীয় বৈশিষ্ট্যটা মনে রাখবা, এই ইউরোকর্ডাটার তৃতীয় বৈশিষ্ট্য হইতেছে দেহ টিউনিকা বা টেস্ট। উদ্ভিদের মতো সেলুলোজ নির্মিত, টিউনিকা বা টেস্ট নির্মিত, আবরণীতে আবৃত থাকে। তাহলে এই তিনটা হচ্ছে তার বৈশিষ্ট্য ইউরোকর্ডাটা। আর এখানে দেখো एग्जांपल কি আছে, এসিডিয়া, তারপর ওইকিউপিওরা, সেলফা ম্যাক্সিমা। এই তিনটা প্রাণী কিন্তু এই পর্বের অন্তর্ভুক্ত, এই উপপর্বের অন্তর্ভুক্ত। আর এই উপপর্বকে পরবর্তীতে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। ওই শ্রেণীটা জাস্ট আমরা নামগুলো মনে রাখবো। একটা নাম হচ্ছে এসিডিসিয়া, একটা হচ্ছে থেলিয়াসিয়া, আর একটা ছিল লার্বেসি। এই তিনটা শ্রেণী জাস্ট আমাদের নামটা মনে রাখলে হবে। আর এই তিনটা শ্রেণীরই কিন্তু তিনটা প্রাণী, এসিডিয়া ম্যান্টোলা, এটা এসিডিয়াসি শ্রেণীর সদস্য, আর ওইকিউপিওরা আর সেলফা ম্যাক্সিমা বাকি দুইটা শ্রেণীর সদস্য। তাহলে গেল ইউরোকর্ডাটা। এবার আমরা জানবো সেফালোকর্ডাটা। আমরা পরবর্তী সেফালোকর্ডাটা এই উপপর্বের বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই পড়বা। তোমরা জানো মাত্র 5টা অধ্যায়, ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা অধ্যায় তোমাদের জন্য পরীক্ষার জন্য সিলেক্ট করা হয়েছে। আর এই জন্য এই অধ্যায়গুলোর কোনো অংশ যেন বাদ না থাকে। এই অংশগুলো আগে কেমন পড়ছে আমি জানি না, কিন্তু যদি কমও পড়া হয়ে থাকে মনে করো এটা একটা লাস্ট চান্স। এই চান্সে বাকি পড়া যেগুলো আছে অবশ্যই কমপ্লিট করবা। যদি তোমাদের নোট করা না থাকে, আমি যেভাবে বলছি এই বৈশিষ্ট্যগুলো এইভাবে গুছিয়ে নেবা এবং আজকের পড়াটা আজকেই কমপ্লিট করবা। এটা কিন্তু কালকের জন্য রেখে দিও না, কারণ আমরা দেখবো প্রতিনিয়ত অল্প করে হলেও অনেক প্রশ্ন পড়ে ফেলবো। দেখা গেছে আমাদের এই জিনিসগুলো আগেও পড়া হয়েছে অথবা দ্বিতীয় পর্যায়ে রিভিশন চলতেছে, এবং পরবর্তীতে এই অংশগুলো জাস্ট রিভিশনের উপরে রাখবা, দেখবো পরীক্ষা কিন্তু ভালো হবে। যাই হোক, আমরা পরের উপপর্বটা দেখি, এটা নাম হচ্ছে সেফালোকর্ডাটা। আমি এখানেও বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি, যে বৈশিষ্ট্যগুলো তোমার লিখতে হবে। সেফালোকর্ডাটা, আমরা এই সেফালোকর্ডাটার ক্ষেত্রেও 3টা বা 4টা বৈশিষ্ট্য খুব ভালো করে মনে রাখবো। সেফালোকর্ডাটা, এখানে সেফালোকর্ডাটার একটা মডেল প্রাণী আমি আইকা রাখছি, ব্রাঙ্কিওস্টোমা। এটা হচ্ছে সেফালোকর্ডাটা প্রাণীর একটা মডেল, একটা প্রাণীর একটা ছবি। ব্রাঙ্কিওস্টোমা হইতেছে তার এক্সাম্পল। যাই হোক, আমরা এদের বৈশিষ্ট্যগুলো দেখি। আমরা যখন বৈশিষ্ট্যগুলো লিখবো, প্রাণীটা চিন্তা করে তারপর বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করব। প্রথম বৈশিষ্ট্য দেখো, এদের নটোকর্ড এবং নাদকর্ড সারা জীবনই থাকে। আগেরটা কি বলছিলাম যে শুধুমাত্র লার্ভা দশায় থাকে এবং পরিণত দশায় নটোকর্ড নাদকর্ড এগুলো থাকে না। তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে বলতে পারি সারা জীবন, স্থায়ী
কি থাকবে? নটোকর্ড ও নার্ভকর্ড বিদ্যমান। এখানে আমরা দেখতেছি পৃষ্ঠ মধ্যরেখা বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নটোকর্ড আছে এবং নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা নার্ভকর্ড আছে এবং এগুলো সারা জীবনই কিন্তু তাদের স্থায়ী থাকে। দেহের সম্মুখে অগ্রপ্রান্তে সামনের দিকে অগ্র অঙ্কীয় দেশে, অঙ্কীয় দেশ মানে কি? নিচের দিকে, একটু নিচের দিকে দেখো, সামনের অঙ্কীয় দেশে ওরাল হুড দাঁতের মতো এখানে কিছু বিন্দু বিন্দু গুটি দেখা যায়। এই গুটিগুলোকে বলা হয় ওরাল হুড। আর একে ঘিরে দেখো এখানে চুলের মতো, ঝালরের মতো, একে ঘিরে কি থাকে? ওরাল সিরি বিদ্যমান। তাহলে এই ওরাল হুড আর ওরাল সিরি এগুলো অন্য কোনো উপপর্বে পাওয়া যায় না, শুধুমাত্র এদের ক্ষেত্রে পাওয়া যায়। কার ক্ষেত্রে? সেফালোকর্ডাটাতে। তাহলে আমরা এই বৈশিষ্ট্যটা খুব ভালো করে মনে রাখবো। তৃতীয় বৈশিষ্ট্য দেখো, দেহের পার্শ্বভাবে আমরা বিশেষ এক ধরনের পেশি দেখতেছি। হ্যাঁ, যে আমরা গণিতে পড়ি না গ্যাটারটেন চিহ্ন, তাহলে আমরা এই ধরনের এক ধরনের বিশেষ পেশি দেখবো দেহের পার্শ্ব বরাবর। তাহলে আমরা এভাবে বলতে পারি দেহের পার্শ্ব বরাবর একটা বিশেষ চিহ্নের মতো, যেরকম ফিজিক্সে আমরা গণিতে যেমন পড়ি গ্যাটারটেন চিহ্ন, এই ধরনের বিশেষ চিহ্ন এনে গ্যাটারটেন এনে মায়াটোম পেশি বিদ্যমান। আর এই পেশি থাকার জন্য, এই ধরনের বিশেষ পেশি থাকার জন্য তারা কিন্তু খুব সহজে আমরা দেখবো যে এরা তো সবাই সামুদ্রিক, মোটামুটি সমুদ্রের তলদেশে তারা যে কোনো স্থানে খুব সহজে চলাচল করতে পারে। তার চলাচলটা সুবিধা হয়েছে এই বিশেষ পেশিটার জন্য, এই মায়াটোম পেশির জন্য। তাহলে 3 নম্বর আরেকটা বৈশিষ্ট্য আমরা অন্তত পড়ি। 3 নম্বর বৈশিষ্ট্যটা তুমি লিখবা এরকম যে গলবিল অঞ্চলে অসংখ্য গলবিলীয় ফুঙ্কারন্ধ্র বিদ্যমান, যা একটা বিশেষ গহ্বর। এই গহ্বরটার নাম হচ্ছে এট্রিয়াম গহ্বর, যা এট্রিয়াম নামক গহ্বরে উন্মুক্ত। ফুঙ্কারন্ধ্র ভিতরের দিকে যে গহ্বরটা কি আছে বলছি? এট্রিয়াম গহ্বর এ উন্মুক্ত। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবো খুব ভালো করে। হ্যাঁ, 4টা বৈশিষ্ট্য। আর এক্সাম্পল কি বলছি? ব্রাঙ্কিওস্টোমা এসপি। আমরা এই পর্যন্ত মোটামুটি খুব ভালো করে মনে রাখবো। তাহলে আমরা দেখলাম কর্ডাটা পর্বের 2টা উপপর্ব, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। আর এবার আমরা দেখবো সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপপর্ব, ইভেন আমরা নিজেরাও কিন্তু এই উপপর্বের সদস্য, যাদেরকে আমরা কি বলি? ভার্টিব্রেটা। আমরা এই ভার্টিব্রেটার এখানে অনেক বৈশিষ্ট্য আছে, এখানে বৈশিষ্ট্যের কোনো অভাব নাই। তারপর আমরা যে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা এগুলো একটু দেখি। তাহলে আমরা পরবর্তী সাবফাইলাম 3, এটাকে আমরা কি বলতেছি? ভার্টিব্রেটা। এই ভার্টিব্রেটা উপপর্বের সদস্য যে বৈশিষ্ট্যগুলো আছে, বিশেষ যে বৈশিষ্ট্যগুলো আছে, শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে, আমরা এগুলো দেখি। প্রথম যে বৈশিষ্ট্য, নটোকর্ড। আমাদের কি নটোকর্ড আছে? আমাদের কিন্তু কোনো নটোকর্ড নাই। এটা কখন ছিল? ভ্রূণীয় অবস্থায় ছিল। আমরা যখন মায়ের পেটে ছিলাম, ভ্রূণীয় অবস্থায় ছিলাম, তখন কিন্তু আমাদের নটোকর্ড ছিল। এই নটোকর্ড কিসে? মেরুদণ্ডে প্রতিস্থাপিত। নটোকর্ড মেরুদণ্ডে প্রতিস্থাপিত। এটা অস্থিময় হতে পারে, তরুণাস্থিময় হতে পারে। তাহলে নটোকর্ড অস্থি বা তরুণাস্থিময়, মেরুদণ্ডে প্রতিস্থাপিত। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য, নটোকর্ডের উপর আমরা কি দেখছিলাম? নার্ভকর্ড। নার্ভকর্ড কিসে পরিণত হয়েছে? সামনের দিকে হবে মস্তিষ্ক, আর পিছনের দিকে সুষুম্নাকাণ্ড। সামনের দিকে আমাদের একটা খুলির ভিতরে আবৃত থাকে আমাদের ব্রেইন বা মস্তিষ্ক, আর পিছনের দিকে আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়া আমরা জানি নিউরাল ক্যানেল থাকে। এই ক্যানেলের ভিতরে কি থাকে? সুষুম্নাকাণ্ড থাকে। তাহলে নার্ভকর্ড মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে প্রতিস্থাপিত, এই 2টা অংশে রূপান্তরিত হয়ে যায়। তারপরে আরো বৈশিষ্ট্য আছে, গলবিলীয় ফুঙ্কারন্ধ্র। এগুলো অনেক ক্ষেত্রে কি হয়ে যায়? অনুপস্থিত হয়ে যায়।
হ্যাঁ, গলবিলীয় ফুলকারন্ধ্র, আমাদেরও কিন্তু গলবিলীয় ফুলকারন্ধ্র ছিল এবং পরবর্তীতে উন্নত প্রাণীতে এটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমরা গলবিলীয় ফুলকারন্ধ্র মাছের ক্ষেত্রে কিন্তু থাকে, কিন্তু উন্নত প্রাণীতে আমরা কি হয়ে যাবে বলছি, এটা বিলুপ্ত হয়ে যায়। কাদের ক্ষেত্রে? উন্নত প্রাণীতে। তারপর আর কি বৈশিষ্ট্য রয়েছে? আরো অনেক অনেক বৈশিষ্ট্য আছে, যে জোড়া কি থাকে, পদ থাকে বা পাখনা থাকে। জোড়া পদ বা পাখনা থাকবে। যেমন আমাদের ক্ষেত্রে কি অগ্রপদ আছে হাত, আর পশ্চাৎপদ কি পা। অন্যান্য প্রাণীতে অগ্রপদ পশ্চাৎপদ এইভাবে আলাদা আলাদা করে থাকে, এবং মাছের ক্ষেত্রে তুমি জানো পাখনা থাকে। তো আমরা এইভাবে জানবো যে তাদের জোড়া পদ বা পাখনা, এগুলো হচ্ছে তাদের কি চলনাঙ্গ। মস্তিষ্কের মধ্যে 3টা পার্ট থাকে, আমরা অষ্টম অধ্যায়ে পড়ছি, যদি আমাদের সিলেবাসে এখন অন্তর্ভুক্ত না। আমরা পড়ছি যে মস্তিষ্কের মধ্যে কয়টা পার্ট থাকে? 3টা পার্ট থাকে। হ্যাঁ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, প্রোজেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন, আর এরকম 3টা পার্টে বিভক্ত থাকে। এবং আমরা জানি এর মধ্যে কি থেকে কি সৃষ্টি হয়? করটিক স্নায়ু সৃষ্টি হয়। 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু সৃষ্টি হয়। তাহলে মস্তিষ্ক কয় পার্ট বিশিষ্ট? 3টি অংশযুক্ত। আর তার মধ্যে কি বলছি, করটিক স্নায়ু কতগুলো থাকে? 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো এইভাবে মনে রাখবো। আরো অনেক বৈশিষ্ট্য আছে, যে ত্বক সৃষ্টি হয়, ত্বক বা ইন্ট্রুমেন্ট, এটা কোথা থেকে সৃষ্টি হয়? হয় এপিডার্মিস থেকে সৃষ্টি হবে, হ্যাঁ, তাকে আমরা কি বলি? অ্যাক্টোডার্ম থেকে সৃষ্টি হলে তাকে আমরা বলি এপিডার্মিস, অথবা মেসোডার্ম থেকে সৃষ্টি হলে তাকে আমরা কি বলি? ডার্মিস বলি। এই ধরনের আরো অনেক অনেক বৈশিষ্ট্য আছে। তো আমরা এই 4-5টা বৈশিষ্ট্য, নটোকর্ড, নার্ভকর্ড, গলবিলীয় ফুলকারন্ধ্র, এই বৈশিষ্ট্যগুলো প্রথম দিকে দিয়ে, আর বাকি যে তোমার কয়টা বৈশিষ্ট্য মনে থাকে এই বৈশিষ্ট্যগুলো লেখার চেষ্টা করবে। তাহলে আমরা কি জানলাম? কর্ডাটা পর্বের উপপর্বগুলো। এবার চলো আমরা এই ভার্টিব্রেটার পরবর্তী যে অংশগুলো আছে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, শুধুমাত্র কিন্তু ভার্টিব্রেটার যে সদস্য যারা আছে তাদের শ্রেণী পর্যন্ত আমাদের আলোচনা করা হয়েছে। তো এই ভার্টিব্রেটা এই উপপর্বে যে শ্রেণীগুলো আছে আমরা এইগুলো সম্পর্কে জানি। এই ভার্টিব্রেটাকে পরবর্তীতে আমরা জানবো 2টা অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। কয়টা? 2টা। একটা হচ্ছে অধিশ্রেণী 1, আর একটা হচ্ছে অধিশ্রেণী 2। অধিশ্রেণী 1 আর একটা হচ্ছে অধিশ্রেণী 2। এদের অবস্থান হইতেছে শ্রেণীর উপরে। অধিশ্রেণীর অবস্থান হইতেছে শ্রেণীর উপরে, কিন্তু এরা হচ্ছে উপপর্বের নিচে। যদি শ্রেণী অনেক বেশি থাকে, বৈচিত্র্যতা যদি অনেক বেশি থাকে, তখনই কিন্তু এই অধিশ্রেণীতে ভাগগুলো আসে। যাই হোক, কর্ডাটা পর্বের প্রাণীর মধ্যে অনেক অনেক বৈচিত্র্যতা আছে, এই জন্যই তাদেরকে এরকম অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। আচ্ছা, আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ছি এইগুলা থেকে কারো কোনো প্রশ্ন আছে? যারা ক্লাস করতেছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করো। যতটুকু আলোচনা করছি এর মধ্যে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো মন্তব্য থাকে, প্লিজ একটু জানাও। আমি তো অনেকক্ষণ কথা বলছি, তোমাদের একটু কথা শুনি। সজীব মিয়া, সিয়াম, সীমান্ত, যারা জয়েন করছো একটু বলো, একটু শুনি তোমাদের কথা। হ্যান্ড রাইজ করো। আমি তো আমার মতো করে পড়া যেতেছি, তোমাদের কথা শুনি একটু। সীমান্ত, হ্যান্ড রাইজ করছো? তোমাকে আনমিউট করতেছি, বলো। স্যার সেফালোকর্ডাটার স্যার এই উদাহরণ কি স্যার একটাই, আর কেউ নাই? সেফালোকর্ডাটার উদাহরণ আমাদের বইতে একটাই দেওয়া আছে, আর উদাহরণ আছে, দরকার নেই। আমরা যে ব্রাঙ্কিওস্টোমাস আছে ওই একটা উদাহরণই পড়বো। ল্যাম্প্রে বলে? ল্যাম্প্রে না, ওইগুলো তো অন্য জায়গাতে। এগুলো তো আমরা ভার্টিব্রেটা যে অধিশ্রেণী যখন পড়বো, ল্যাম্প্রে আমরা ওইখানে পাবো। আমরা যে ম্যাক্সিনি, প্যাট্রোমাইজনটিটা আমরা যখন ওইগুলো পড়বো, এগুলো কার? এগুলো ভার্টিব্রেটা অধিশ্রেণী যে আছে ওই সাইক্লোস্টোমাটা আমরা ওইখানে পাবো ল্যাম্প্রে। ওটা আরেকটু পরে।
স্যার। আচ্ছা মেসেজে কি লিখছিল একটু বুঝি নাই। হ্যাঁ কুইজে কি এই অধ্যায় থাকবে? হ্যাঁ কুইজ শুধুমাত্র এই অধ্যায়ের উপরই পরীক্ষা হবে, কুইজ পরীক্ষা হবে। আর তোমরা জানো কুইজ হচ্ছে 27 তারিখ। অ্যাডমিশন টেস্টে এই সিলেবাস থাকবে কিনা আমরা শিওর না, দেখো অ্যাডমিশন টেস্টে কি হয়। তবে অ্যাডমিশন টেস্ট তো পুরো বই হওয়া উচিত। তুমি যদি এই 5টা 10টা অধ্যায় ভালো করে পড়ো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায়। তো অ্যাডমিশন টেস্টের পরে দেখা যাবে যে অন্য যে অধ্যায়গুলো আছে, তো অ্যাডমিশন টেস্টে কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস হবে না, পুরো বইয়ের উপরই হবে। কিন্তু এই অধ্যায়গুলো তো তোমার পড়া হয়ে গেল, পরে যে সময়টা পাবা বাকি অধ্যায়গুলো ভালো করে পড়বা। এগুলো তো আগেও পড়ছো, কলেজেও পড়া হয়েছে। এখন আপাতত আমরা এই 5টা অধ্যায়ের উপরেই থাকবো। ফার্স্ট পেপারে 5টা অধ্যায়, সেকেন্ড পেপারে 5টা অধ্যায়। আমরা আপাতত এইগুলো খুব ভালো করে কমপ্লিট করি। এবং রাখা হয়েছে কোন অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো খুব ভালো, মানে বেশি ইম্পর্টেন্ট। তুমি দেখো আমার কি সব পড়া হয়েছে? সব কিন্তু পড়া হয় নাই। আর যদি হয়েও থাকে আরো ভালো করে পড়ো এগুলো। আচ্ছা যাই হোক, আমরা পরে আলোচনায় আসি। অধিশ্রেণী, এইখানে ভার্টিব্রেটের দুটো অধিশ্রেণী আছে। একটা হচ্ছে সাইক্লোস্টোমা, আরেকটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা তো সাইক্লোস্টোমাটা কারা? যাদের কোনো চোয়াল থাকে না। আর সাধারণত এরা তরুণাস্থিময়, এদের প্রকৃত চোয়াল থাকে না। আর কি থাকে? তাদের মুখটা থাকে গোলাকার এবং ক্যারাটিনময় দাঁত থাকে এবং মেরুদণ্ডগুলো দেখা যায় পরিপূর্ণ থাকে না। এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মেরুদণ্ড ক্ষয়িষ্ণু বা অনেক ক্ষেত্রে থাকে না, পুরোপুরি অনুপস্থিত থাকে। এই যে আমরা যে দুটো প্রাণী এখানে দেখতেছি, একটা ম্যাক্সিমা, হ্যাঁ, আরেকটা কি ছিল? আরেকটা ছিল পেট্রোমাইজন টিটার, পেট্রোমাইজন ম্যারিনাস, হ্যাঁ, ম্যাক্সিনি, আরেকটা ছিল পেট্রোমাইজন। এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে প্রকৃত মেরুদণ্ড বলতে যে জিনিসটা তাদের মধ্যে কিন্তু থাকে না। ভ্রূণ অবস্থায় তাদের তরুণাস্থি নির্মিত মেরুদণ্ড থাকে, কিন্তু পরিণত দশায় এটা ক্ষয়িষ্ণু থাকে বা অনেক ক্ষেত্রে অনুপস্থিত। কিন্তু তাদের মুখটা কেমন? মুখটা কেমন? কিন্তু সুন্দর রাউন্ড আকৃতির, গোলাকৃতির থাকে। এই জন্য তাদেরকে বলা হয় সাইক্লোস্টোমা। আর যাদের প্রকৃত চোয়াল থাকে, যেমন আমাদের ক্ষেত্রে চিন্তা করি, যদি আমাদের কি আছে, ঊর্ধ্ব চোয়াল আছে, নিম্ন চোয়াল আছে, এই চোয়ালধারী থাকে, তাদেরকে আমরা বলি ন্যাথোস্টোমাটা। যারা আমরা ন্যাথোস্টোমাটার সামনের কাছে দেখবো, আমরা সাইক্লোস্টোমাটা একটু দেখি। তো জানবা এটার মধ্যে দুইটা শ্রেণী আছে। এই সাইক্লোস্টোমার দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণীর নাম হলো ম্যাক্সিনি, আর দ্বিতীয় শ্রেণীর নাম হইতেছে পেট্রোমাইজন টিটা। তো আমরা এদেরও বৈশিষ্ট্য খুব ভালো করে পড়ে নিব। ম্যাক্সিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজন টিটা। চলো দেখি এদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যগুলো আছে। আমি আগেই বলছি অন্তত 3টা বৈশিষ্ট্য, 3টা শনাক্তকারী বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বা। আর কোন বৈশিষ্ট্যগুলো? আমি যে বৈশিষ্ট্যগুলো প্রথম লিখবো, এই প্রথম 3টা বৈশিষ্ট্য তুমি মনে রাখবা যে এগুলো হচ্ছে তাদের মেইন বৈশিষ্ট্য। আমাদের বইয়ে হয়তো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি ইম্পর্টেন্স অনুযায়ী বৈশিষ্ট্যগুলো লিখতেছি। তাহলে প্রথম আমরা লিখতেছি ম্যাক্সিনি শ্রেণী, MYXINI, ম্যাক্সিনি। একটা গ্রিক শব্দ ম্যাক্সিমা থেকে ম্যাক্সিনি নামটা আসছে। ম্যাক্সিমা, ম্যাক্সা বা ম্যাক্সিমা, এটা হচ্ছে পিচ্ছিল আবরণে যুক্ত, এখান থেকে কিন্তু নামটা হয়েছে ম্যাক্সিনি। আর এদেরকে আমরা হ্যাগফিশ নামে চিনি। হ্যাগফিশ, বাইন বা ইল জাতীয় মাছ, এদেরকে আমরা কি নামে চিনি? হ্যাগফিশ। আর জানবো এরা হচ্ছে সবাই সামুদ্রিক। এদের 70টি প্রজাতি আছে এবং সবাই কিন্তু সামুদ্রিক। এরা কিন্তু স্বাদু পানিতে খুব একটা পাওয়া যায় না ওদেরকে, এই হ্যাগফিশ জাতীয় মাছগুলো। চলো দেখি এদের বৈশিষ্ট্যগুলো কি আছে। আমরা এখানে 5টা বৈশিষ্ট্য অন্তত ভালো করে মনে রাখবো। আমি হেডলাইনগুলো দিতেছি, এগুলো একটু ভালো করে মনে রাখবো, তাহলে তুমি লিখতে পারবা। প্রথম হচ্ছে তাদের প্রকৃতি বা স্বরূপ। হ্যাঁ, এই মাছগুলো কেমন থাকে? এই মাছগুলো পিচ্ছিল প্রকৃতির, গায়ের মধ্যে কোনো আইস থাকে না। ইভেন এদের মধ্যে কোনো পৃষ্ঠ পাতলা থাকে না। তো এই হচ্ছে তাদের স্বরূপ বা প্রকৃতি। দ্বিতীয় বৈশিষ্ট্য, তাদের মুখ দিয়ে আমরা একটা পয়েন্ট বানাবো যে তাদের মুখের মধ্যে কি বৈশিষ্ট্য থাকে। এই ম্যাক্সিনির মধ্যে আমরা দেখবো মুখের মধ্যে দেখো এখানে চুলের মতো ঝালক থাকে, কর্ষিকা থাকে।
এই ম্যাক্সিনির মধ্যে মুখের মধ্যে আমরা জানবো যে 4 জোড়া কোষিকা থাকে। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য গলবিলীয় ফুলকা রন্ধ্র। ফুলকা রন্ধ্র, এই পয়েন্টগুলো মনে রাখবো, যে তথ্যগুলো আমি দিতেছি। ফুলকা রন্ধ্র, এই ম্যাক্সিনির গলবিল এলাকায় 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। পরের বৈশিষ্ট্য হইতেছে ফুলকা রন্ধ্রের পরে যে বৈশিষ্ট্যটা দিবা এইটা হইতেছে তার নাসাথলি। নাসাথলি, নাকের যে ছিদ্রটা থাকে, এটা যে গহ্বরটা থাকে, এই গহ্বরটা মুখের ভিতরে ঢোকানো থাকে। তাহলে আমরা এটা বলবো নাসাথলি। নাসাথলি গলবিলে, মুখের যে গলবিল আছে, গলবিল এলাকায় উন্মুক্ত থাকে, গলবিলের ভিতরে ঢোকানো অবস্থায় থাকে। নাসাথলি গলবিলে উন্মুক্ত। আর শেষের বৈশিষ্ট্য তাদের লার্ভার কথা বললাম। লার্ভা, হ্যাঁ, সহজ বৈশিষ্ট্য, এদের মধ্যে কোনো লার্ভা নাই, লার্ভা দশা দেখা যায় না। তাহলে এই 5টা বৈশিষ্ট্য কার ক্ষেত্রে বলছি? ম্যাক্সিনির ক্ষেত্রে বলছি। বৈশিষ্ট্যগুলো আবার বলছি স্বরূপ বা প্রকৃতি। তাদের বডি কেমন বলছি? যে পিচ্ছিল, আইসবিহীন, হ্যাঁ, তাদের কোনো পৃষ্ঠকাটা থাকে না। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছি? দ্বিতীয় বৈশিষ্ট্য বলছি তাদের মুখছিদ্র, মুখটা কেমন? মুখের চারপাশে চুলের মতো কি থাকে? 4 জোড়া কোষিকা থাকে। ফুলকা রন্ধ্রের কথা কি বলছি? যে গলবিল অঞ্চলে 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। তারপরে কি বলছি? যে নাসাথলি মুখ গহ্বরে উন্মুক্ত, আর ওদের মধ্যে কোনো লার্ভা দশা থাকে না। আর পরে যে শ্রেণীটা আছে এই প্যাট্রোমাইজন মেরিনাস। এরা কিন্তু পরজীবী টাইপের। সাধারণত হাঙ্গরের গায়ে দেখা যায় এই প্যাট্রোমাইজন মেরিনাস লেগে থাকে, এবং এই পরজীবী অবস্থায় তারা সারা জীবন এইভাবে হাঙ্গরের পিঠে ভর করে চলতে থাকে। যাই হোক, এদেরকে আমরা বলতেছি, এই শ্রেণীটার নাম হচ্ছে প্যাট্রোমাইজনটিডা। পরবর্তী শ্রেণীর নাম প্যাট্রোমাইজনটিডা। এই শ্রেণীর বৈশিষ্ট্য আমরা জাস্ট এই 5টা পয়েন্টই মনে রাখবো। ওদের ক্ষেত্রে আমরা স্বরূপ বা প্রকৃতি কেমন বলবো? ওদের গায়ের মধ্যে কোনো আইস থাকে না, বাইম বা ইল জাতীয় মাছ, কিন্তু ওদের মধ্যে আমরা দেখবো পিঠের মধ্যে 2 জোড়া পৃষ্ঠপাতনা বিদ্যমান। মুখছিদ্রটা দেখো কেমন? রাউন্ড বা গোলাকৃতি। মুখছিদ্রটা কেমন থাকে? গোলাকৃতি, এবং এটার মধ্যে ক্যারাটিনময় দাঁত থাকে, বিশেষ ক্যারাটিনময় দাঁত থাকে। এই দাঁত দিয়ে মুখছিদ্রটা আবৃত থাকে। তারপরে গলবিলীয় ফুলকা রন্ধ্র, আমরা জানবো গলবিল এলাকায় এখানে 7 জোড়া গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। কয় জোড়া? আগে তো বলছিলাম 5 থেকে 15 জোড়া। একটু কম্পেয়ার করে পড়বা, তাহলে দেখো মনে থাকবে। আর নাসাথলি, এখানে নাসাথলিটা সামনের দিকে স্ফীত অবস্থায় থাকে। নাসাথলি মুখ গহ্বরে উন্মুক্ত নয়। এবং শেষে বলবো যে এদের মধ্যে লার্ভা দশা আছে, আর সেই লার্ভা দশাকে বলা হয় অ্যামোসিট লার্ভা। তো এই ছিল এদের বৈশিষ্ট্য। তো আজকে যে বৈশিষ্ট্যগুলো বলছি এগুলো খাতার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করবা, এবং এই বৈশিষ্ট্যগুলো এইভাবে রিভিশন দিবা। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করো। আমার আজকে আলোচনা এই পর্যন্তই। আজকের এই পড়া থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করো। আমরা সামনের ক্লাসে পরবর্তীতে এর পরে থেকে পড়া কন্টিনিউ করব। আর পড়া কেমন বুঝতে পারছো একটু মেসেজ বক্সে জানাই দাও। হ্যাঁ, ক্লাসের রেকর্ড দিব এটা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা পড়া কেমন বুঝতে পারছো মেসেজ বক্সে জানাই দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। তো খাতার মধ্যে এভাবে সুন্দর করে নোট করে নিব। তো সামনের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।